ওয়েলকাম ফ্রেন্ডস, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা আমাদেরকে ঘোষণা করেছিলাম যে পিএসসি মিসেলেনিয়াস এক্সাম 2023কে লক্ষ্য রেখে যে 60 দিন রয়েছিল, সেই 60 দিনে 60টি মক টেস্ট আমরা আলোচনা করব। সেই কুইক রিভিশন সেটের আজকে আমরা আলোচনা করব সেট নাম্বার 06। আমরা এই সিরিজে টোটাল 12টি জিকে আলোচনা করব, যে জিকেগুলো মূলত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং পরীক্ষায় যে সমস্ত টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেই জায়গা থেকে নেওয়া হয়েছে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আজকে আমরা আসবো আমাদের কোশ্চেন আনসার সেট 6-এ। আজকের সেটের প্রথম প্রশ্ন এবং এই 1200 জিকে সিরিজের 111 নম্বর প্রশ্ন, বিধান পরিষদ সৃষ্টির ক্ষেত্রে কার ভূমিকা আছে? অপশন এ শুধুমাত্র রাজ্য আইনসভা, অপশন বি শুধুমাত্র কেন্দ্রীয় আইনসভা এবং অপশন সি কেন্দ্রীয় আইনসভা এবং রাজ্য আইনসভা একসাথে, অপশন ডি কোনোটিই নয়। অর্থাৎ আমরা জানি যে রাজ্যে যে আইনসভাগুলো রয়েছে সেখানে দুটো করে কক্ষ রয়েছে, একটা হচ্ছে এসএলসি অর্থাৎ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল এবং একটা হচ্ছে এসএলএ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ এটাকে আমরা বলি বিধানসভা, এটাকে বলি বিধান পরিষদ। যদিও আমরা জানি বর্তমানে 6টি রাজ্যে এই বিধান পরিষদ রয়েছে, সেই 6টি রাজ্য বাদ দিয়ে যদি বাকি কোনো রাজ্যে বিধান পরিষদ তৈরি করতে চায় বা যে 6টি রাজ্যে বিধান পরিষদ আছে তারা যদি বিধান পরিষদটা অ্যাবলিশ করতে চায়, সেক্ষেত্রে কার ভূমিকা আছে? ওই আইনসভার শুধুমাত্র ওই রাজ্যের আইনসভা, শুধুমাত্র কেন্দ্রীয় আইনসভা, না বোথ অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেট দুজনেরই ক্ষমতা আছে? এক্ষেত্রে বলে রাখা দরকার এই এসএলসি হচ্ছে আপার হাউস অফ এনি স্টেট, অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ এবং নিম্নকক্ষ হচ্ছে লোয়ার হাউস হচ্ছে বিধানসভা। আমরা এটাও জানি এই যে বিধান পরিষদের যারা সদস্য হন তারা অবশ্যই ইনডিরেক্ট ইলেকশনের মাধ্যমে নিয়োজিত হন। কিছু জনকে 16% যে মেম্বার থাকবে তাদেরকে নিয়োগ করেন ওই রাজ্যের গভর্নর। জায়গাটা হলো এসএলসির গঠন। এবার আমরা জানবো যে কোনোভাবে এসএলসি সৃষ্টি করতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে? মনে রাখতে হবে এসএলসি সৃষ্টির প্রক্রিয়াটা হলো এরকমই, যদি কোনো রাজ্য এই মুহূর্তে তার নিজের রাজ্যে আপার হাউস হিসাবে বিধান পরিষদ সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে তাকে তার যে আইনসভা, রাজ্যের আইনসভা, সেখানে 2/3 মেজরিটিতে সিটিং অ্যান্ড ভোটিং অর্থাৎ স্পেশাল মেজরিটি যেটাকে বলে, মোট সদস্য 2/3 অংশ এবং সেদিন যারা উপস্থিত হয়েছে তাদের 2/3 অংশ, সেই স্পেশাল মেজরিটি বা সিম্পল মেজরিটি বা এফেক্টিভ মেজরিটি বা অ্যাবসোলিউট মেজরিটি, এই 4টে যে মেজরিটি আছে সেই মেজরিটি নিয়ে ডিটেলসে আমাদের ভিডিও দেওয়া আছে পলিটি প্লে লিস্টে, চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, সেই স্পেশাল মেজরিটি অর্থাৎ 2/3 সদস্য সিটিং অ্যান্ড ভোটিং এইভাবে যদি পাস করাতে পারে এবং পাস করানোর পর সেটা কিন্তু অবশ্যই কেন্দ্রীয় আইনসভায় পাঠাতে হবে, অর্থাৎ পার্লামেন্টে পাঠাতে হবে। সেখানে সিম্পল মেজরিটিতে এটা পাস হবে। যদি পাস হয়ে যায় তবে সেই রাজ্যে বিধান পরিষদ সৃষ্টি হবে। ফলে আমরা বুঝতে পারছি কোনো রাজ্য চাইলেই কিন্তু তার রাজ্যে বিধান পরিষদ সৃষ্টি করতে পারছে না, সেক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভার একটা ক্ষমতা আছে। ফলে রাইট আনসার হবে অপশন সি, কেন্দ্রীয় আইনসভা এবং রাজ্য আইনসভা একসাথে। এটা হলো রাইট আনসার, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমাদের কোশ্চেন 112, একটা জিওগ্রাফির কোশ্চেন। নিম্নলিখিত কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রেখা গেছে, রেখা যায়নি সেটা বলেনি, রেখা গেছে। অপশন এ তামিলনাড়ু, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি কর্ণাটক অ্যান্ড ডি ত্রিপুরা। তাহলে এই কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের ওপর দিয়ে গেছে এবং ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে কোন জেলার ওপর দিয়ে গেছে বা কোন শহরের ওপর দিয়ে গেছে, এখান থেকে কিন্তু ভূগোলের থেকে একটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা গেছে। ফলে এই জায়গাটা পড়তে হবে। আমরা জানি কর্কট ক্রান্তি রেখা বর্তমান যে কটা রাজ্যের ওপর দিয়ে গেছে সেটা হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল। তাহলে কর্কট ক্রান্তি রেখা এই কটা রাজ্যের উপর দিয়ে গেছে। তাহলে আমরা যদি দেখি এখানে কী কী রয়েছে, এখানে হচ্ছে তামিলনাড়ুর উপর দিয়ে যায়নি, প্রথমেই ক্রস হয়ে গেল। হিমাচল প্রদেশের উপর দিয়ে যায়নি, ক্রস হয়ে গেল। কর্ণাটকের উপর দিয়েও যায়নি। তাহলে এখানে আমরা ত্রিপুরা পেয়েছিলাম, আমরা দেখছি অপশন ডি আছে ত্রিপুরা, অর্থাৎ রাইট আনসার হবে ত্রিপুরা। নেক্সট এলাম আমরা 113 নম্বর প্রশ্ন এবং এটা সায়েন্সের, বিশেষত লাইফ সায়েন্স। কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে কোন দশায়? অপশন এ ডিপ্লোটিন,
অপশন বি প্যাকাইটিন, অপশন সি জাইগোটিন অ্যান্ড ডি লেপ্টোটিন। সেল ডিভিশন যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে পড়তে হবে। এখান থেকে বহু প্রশ্ন আসে যে ক্রসিং ওভার কোন সময় হয়, কাইজামা গঠন কখন হয়, বেমতন্তুর যে সংশ্লেষ সেটা কখন হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে বিশেষত সেল ডিভিশন থেকে, এবং সেল ডিভিশনের প্রতিটি ফেজ আপনাকে মনে রাখতে হবে। যাই হোক, আজকের প্রশ্ন যদি দিই যে ক্রসিং ওভার কখন হয়, ক্রসিং ওভার হয় মনে রাখতে হবে প্যাকাইটিন দশায়। এই প্যাক্ট থেকে মনে রাখবেন জোর, অর্থাৎ সেখান থেকে বুঝতে পারবেন জোর যেহেতু বাঁধছে অর্থাৎ ক্রসিং ওভার ঘটছে। এভাবে যদি মনে রাখতে পারেন তো সুবিধা হবে। যে কোনো জিনিসই আপনি যখন পড়বেন, যেহেতু এটা এমসিকিউ টাইপের পরীক্ষা, সেহেতু আপনাকে জাস্ট উত্তরটা করে দিয়ে আসতে হবে, ফলে যে কোনোভাবে আপনাকে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আমরা এলাম 114 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির পিএইচ কত? অপশন এ 7, অপশন বি 5, অপশন সি 9 অ্যান্ড ডি 2। যেহেতু অ্যাসিড বৃষ্টির পিএইচ বলেছে, অ্যাসিড বলেছে, আমরা বুঝতেই পারছি এর পিএইচ কখনোই 7 হওয়া সম্ভব নয়, কারণ এটা আমরা জানি যে এটা নিউট্রাল পয়েন্ট। 9 হওয়াও সম্ভব নয়, এটা হচ্ছে ক্ষারীয় ব্যাপার, ফলে অবশ্যই 2 বা 5 হতে পারে। আমরা যদি এটা নাও জানি, কিন্তু আমরা জানি যে নর্মাল যে রেন তার পিএইচ হচ্ছে 5.5, তাহলে আমরা বুঝতেই পারছি যে অ্যাসিড রেনের পিএইচ এর থেকে অনেকটা কম হবে, এবং রাইট আনসার হবে অপশন বি 5। অ্যাসিড রেনের যে পিএইচ সেটা 5। এই ব্যাপার, এইটা নিয়ে কনফিউশন আছে, এটা একটা পরীক্ষায় প্রশ্ন বলে এটা আমি দিয়েছি। অনেকে বলবেন যে 5-এর থেকেও কম, 4.5 বা 4 এরম বলেন। যাই হোক, মেন হচ্ছে রেঞ্জটা হচ্ছে 4 থেকে 5। এরপরে দেখবেন এর কাছাকাছি যেটা আছে সেটাই উত্তর করবেন। যেহেতু ওখানে 5 আমরা পেয়েছি তাই 5টাকে উত্তর করলাম, 2টা কোনোভাবেই উত্তর হবে না কিন্তু। নেক্সট কোশ্চেন নাম্বার 115, পিঁপড়ের হুলে কী অ্যাসিড থাকে? অপশন এ ফর্মিক অ্যাসিড, অপশন বি অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি টার্টারিক অ্যাসিড অ্যান্ড ডি ম্যালিক অ্যাসিড। এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসে যে কোথায় কী অ্যাসিড থাকে, তেঁতুলে কী অ্যাসিড থাকে, আপেলে কী অ্যাসিড থাকে। যাই হোক, এই পিঁপড়ের হুলে কী অ্যাসিড থাকে আর একটা প্রশ্ন আসে, এখান থেকে এইভাবে অ্যাসিডের নাম না দিয়ে ঘুরিয়ে দিতে পারে যে মিথনোইক অ্যাসিড, ইথনোইক অ্যাসিড, এইভাবেও দিতে পারে। যাই হোক, আপনারা সেটা সবভাবেই পড়ে রাখবেন। পিঁপড়ের হুলে কী অ্যাসিড থাকে? রাইট আনসার হবে অপশন এ ফর্মিক অ্যাসিড। এছাড়া আমরা অ্যাসিটিক অ্যাসিড জানি, খুব প্রিয় আমাদের একটা জিনিস যেটা আমরা বিশেষত রান্নাঘরে ব্যবহার করি, ভিনিগার, সেটা কিন্তু আসলে অ্যাসিটিক অ্যাসিড। এছাড়া টার্টারিক অ্যাসিড আমরা জানি তেঁতুল, ম্যালিক অ্যাসিড আপেল, এইগুলো থাকে, এগুলো দেখে রাখবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 116, বর্তমানে ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি? অপশন এ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, অপশন বি ইডেন গার্ডেন্স, অপশন সি চিন্নাস্বামী স্টেডিয়াম অ্যান্ড ডি ওয়াংখেড়ে স্টেডিয়াম। সবগুলি মূলত ক্রিকেট স্টেডিয়াম, কিন্তু এখানে ক্রিকেটের কথা উল্লেখ করেনি, বলে যে ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি। মনে রাখতে হবে ভারতের বৃহত্তম স্টেডিয়াম হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এবং এইটাই হলো ওয়ার্ল্ডের রেসপেক্টেও সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। যদি ক্রিকেট স্টেডিয়াম ভারতের বলে সেক্ষেত্রেও এটা উত্তর হবে, যদি ওয়ার্ল্ডের রেসপেক্টে বলে সেটাও ওটাও উত্তর হবে। কিন্তু যদি এখানে ভারতের ফুটবল স্টেডিয়াম বলতো বৃহত্তম, সেক্ষেত্রে মনে রাখতে হবে সেক্ষেত্রে হবে সল্টলেক। ভারতের বৃহত্তম যদি ফুটবল স্টেডিয়াম বলে তখন হবে সল্টলেক। এইভাবে কিন্তু যখন যেটা পড়বেন সেটাকে তার বাকি তথ্য আর কীভাবে প্রশ্ন আসতে পারে সেইভাবে পড়ে রাখবেন, তাহলে পরীক্ষায় উত্তর দিতে সুবিধা হবে। নেক্সট আমরা এলাম 117, একটা ইকোনমিক্সের কোশ্চেন। আরবিআই কখন সিআরআর বাড়ান, অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও যেটা, কখন বাড়ায়, ইনক্রিজ করে? অপশন এ অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বেড়ে গেলে, ইনফ্লেশন রেটটা বেড়ে গেলে, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কমে গেলে অর্থাৎ ডিফ্লেশন হলে, অর্থনীতি সুস্থির থাকলে মানে নর্মাল যখন অর্থনীতি চলছে স্টেবল অবস্থায়, এবং ডি কোনোটিই নয়। এই উত্তর দিতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে সিআরআরটা কী। সিআরআর সহজভাবে বুঝে নিন, সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। মূলত আরবিআই সিআরআর এসএলআর এগুলো করেন এই কারণেই ব্যাঙ্কগুলোর যে স্টেবিলিটি সেগুলোকে বাড়ানোর জন্য। ধরে নেওয়া যাক সিআরআর মূলত এই বিষয়টা এরকমই যে কোনো দিন হয়তো ব্যাংক 100 টাকা বাজার থেকে তুলেছে, এনটিডিএল যেটাকে আমরা বলি, সেখান থেকে তার কিছু পার্সেন্ট ক্যাশ হিসেবে জমা রাখতে হয়। সেটা কোনোভাবেই লোন বা অন্য কিছু খরচ করা যাবে না, সেটা ধরে নিলাম 40%। তার মানে দেখতে পাচ্ছি 100 টাকার মধ্যে ব্যাংক 60 টাকা খরচা করতে পারছে এবং 60 টাকা জমা রাখতে চাইছে ক্যাশ হিসাবে, কারণ সব টাকা যদি দিয়ে দেয় সেক্ষেত্রে ব্যাংকের ওপর মানুষের যে ভরসা সেটা কমে যাবে, এবং যদি কোনোভাবে এই যে লোনের এনপিএ হয়ে যায়, নন পারফর্মিং অ্যাসেট, আমরা ইকোনমিক্স ক্লাসে আলোচনা করেছিলাম এনপিএ কি, তখন কিন্তু ব্যাংক কোনোভাবেই এই টাকাটা তুলতে পারবে না। সেই জন্য দেখবেন এখন যখনই কোনো অ্যাকাউন্ট খুলবেন, যেটাকে আমরা বলি ডিআইজিসি,
একটা ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনাকে ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা কিন্তু ব্যাংক দেবে যদি কোনো কারণে ব্যাংকের দেউলিয়া হয়ে যায় আর কি, লিখে দেওয়া থাকে দেখবেন অনেক অ্যাকাউন্টে। যদিও আপনার যদি 5 লাখ টাকা থাকে আপনাকে 5 লাখ টাকা দেবে এরকম নয়, মানে একটা পার্সেন্টেজ ম্যাক্সিমাম আপনি 5 লাখ টাকা পর্যন্ত পাবেন। আপনার 1 কোটি টাকা থাকলেও সেখানে 5 লাখ টাকা পাবেন বা তার কমও পেতে পারেন। যাই হোক, তা সিআরআর মূলত এই জন্যই যে ব্যাংকের স্টেবিলিটি বাড়ানোর জন্য করা হয়, কিছু টাকা প্রতিদিন ডেলি বেসিসে এনটিডিএলের কিছু পার্সেন্ট জমা রাখতে হয়, তার একটা রেট চলে। এই রেট থেকেও প্রশ্ন আসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে বর্তমানে সিআরআর কত। তাহলে আমি বুঝতে পারলাম আরবিআই বলে দিয়েছে এখন 100 টাকার মধ্যে 40 টাকা জমা রাখতে হবে। এমতো অবস্থায় দেখা গেল ইনফ্লেশন হয়ে গেছে, অর্থাৎ বাজারে টাকার পরিমাণ বেড়ে গেছে। আমরা জানি ইনফ্লেশন মূলত যেটা বোঝায় টাকার পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে কী হয়েছে, মানুষের হাতে প্রচুর টাকা। এই মুহূর্তে আরবিআই কী করবে, ওই যে 100 টাকা আগে ছিল, 100 টাকায় 40 টাকা ক্যাশ জমা রাখতে হতো, কোনোভাবেই এটা কাউকে দেওয়া যেত না লোন হিসাবে। তখন আরবিআই বলে দিল এই 40 টাকা নয়, এবার থেকে আপনি 45 টাকা জমা রাখুন ক্যাশ হিসাবে। ফলে আগে ব্যাংক 60 টাকা লোন দিতে পারছিল, যেটা বাজারে চলে যাচ্ছিলো 60 টাকা, সেই জায়গায় ব্যাংক লোন দিতে পারছে 55 টাকা। ফলে বাজারে কিন্তু টাকার ফ্লোটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ফলে আমরা বুঝতেই পারছি সিআরআর যখন বাড়াবে, কখন বাড়াবে, যখন ইনফ্লেশন বেড়ে যাবে। যদি এটা উল্টো হতো, যদি ইনফ্লেশন না থাকতো অর্থাৎ ডিফ্লেশন থাকতো, অর্থাৎ টাকার পরিমাণ কমে যাচ্ছে, তখন কি করবে ব্যাংক, এই যে 40 টাকা সিআরআর জমা রাখতে বলছিল 100 টাকার মধ্যে, তখন ব্যাংক সিআরআরটা কমিয়ে দেবে। অর্থাৎ 100 টাকার মধ্যে বলবে আপনি 30 টাকা জমা রাখুন, বাকি 70 টাকা লোন দিন। কারণ যেহেতু আগে 60 টাকা লোন দিচ্ছিল, ফলে 60 টাকা বাজারে আসছিলো, তাতেও দেখা যাচ্ছে বাজারের টাকার সাপ্লাই, মানি সাপ্লাই কমে যাচ্ছে। তখন 70 টাকা যখন দেবে তখন মানি সাপ্লাই বেড়ে যাবে, ফলে ইনফ্লেশনের দিকে আস্তে আস্তে এগোবে অর্থনীতি, তখন কিন্তু সিআরআর কমিয়ে দেবে। ফলে এই জায়গা থেকে আমরা বুঝলাম আরবিআই সিআরআর বাড়ায়, যখন বাড়াবে যখন মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, ইনফ্লেশন হয়ে যাবে বাজারে, অর্থাৎ রাইট আনসার এ। যদি এখানে বলতো সিআরআর কখন কমাবে, তখন উত্তরটা হতো মুদ্রাস্ফীতি কমে গেলে। নেক্সট আমরা এলাম 118 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের মধ্যে উত্তোলিত কয়লার বেশিরভাগই, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত কয়লা উত্তোলিত হয় তাদের টাইপটা কী? অপশন এ অ্যান্থ্রাসাইট, অপশন বি বিটুমিনাস ধরনের, অপশন সি লিগনাইট ধরনের, অ্যান্ড ডি পিট ধরনের। অর্থাৎ পিট যে টাইপ আছে কয়লার 4টি, কোলের যে আমরা 4টি টাইপ পড়েছি, সেগুলোর মধ্যে মূলত পশ্চিমবঙ্গের মধ্যে উত্তোলিত কয়লার বেশিরভাগটা কী? আমরা জানি যে ভারতের যে কয়লা পাওয়া যায় সেটারই বেশিরভাগ বিটুমিনাস, এবং পশ্চিমবঙ্গের যে কয়লা সেটাও কিন্তু বিটুমিনাস টাইপেরই, বেশিরভাগ কয়লাই হচ্ছে বিটুমিনাস। নেক্সট আমরা এলাম 119 নম্বর প্রশ্ন। গুপ্ত যুগের প্রচলিত স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত? অপশন এ সাতমান, অপশন বি দিনারা, অপশন সি মোহর, অ্যান্ড ডি বরাহ। খুব সহজ প্রশ্ন বলবো না, কিন্তু এই যে বিভিন্ন মুদ্রা, বিভিন্ন যুগের যে মুদ্রা বা বিভিন্ন ট্যাক্স সিস্টেম, সেগুলো কিন্তু দেখতে হবে। একদম সেই মোগল থেকে আরম্ভ করে সুলতানি যুগ বা অন্যান্য আমরা ঋগ বৈদিক যুগে যেগুলো পেয়ে থাকি, বা এই ধরনের যে গুপ্ত যুগ, মৌর্য যুগ, সেগুলোকে দেখতে হবে। তাহলে গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা যেহেতু বলেছে, আমরা জানি গুপ্ত যুগের স্বর্ণমুদ্রাকে বলা হতো দিনারা। আর এই বরাহ কতটা আমরা পেয়েছি বিজয়নগর সাম্রাজ্যের ক্ষেত্রে। নেক্সট এলাম 120, একটা ফিজিক্সের প্রশ্ন, লাইটের। অপটিক্যাল ফাইবার কিসের দ্বারা কাজ করে? তো অপটিক্যাল ফাইবারের যে ফাংশান সেটা কিসের দ্বারা চলে? অপশন এ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেটা টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন, সাধারণ প্রতিফলন, এবং অপশন সি সাধারণ প্রতিসরণ, অ্যান্ড ডি বিচ্ছুরণ। আমরা জানি যে অপটিক্যাল ফাইবার মূলত যেটা কাজ করে সেটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমেই অপটিক্যাল ফাইবারস কাজ করে। এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন আসে যে মরীচিকা যেটা মিরেজ সৃষ্টির কারণ কী? আর আরেকটা প্রশ্ন আসে এর সঙ্গে একটু সম্পর্কিত, যে ক্যালাইডোস্কোপ যে যন্ত্রটা আছে সেখানে ওই যে কাঁচের যে কোণগুলো থাকে, পরপর কোণের কতটা বাড়ালে কতগুলো ছবি তৈরি হবে, প্রতিচ্ছবি তৈরি হবে, সেখান থেকে প্রশ্ন আসে, মানে অঙ্ক আসে, অঙ্ক হিসাবে আসে, নিউমেরিক্যাল প্রবলেম হিসাবে। ওটা দেখে রাখবেন সূত্রটা। নেক্সট আমরা এলাম 121 নম্বর প্রশ্ন। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি? খুব ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো ভালো করে পড়বেন। অপশনটা, অপশন এ বক্সাইট, অপশন বি অ্যালুমিনা, অপশন সি ক্রায়োলাইট, অ্যান্ড ডি মোনাজাইট। এটা অনেকে অ্যালুমিনা করে ভুল করেন, কিন্তু মনে রাখতে হবে অ্যালুমিনা কিন্তু নয়। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক যেটা সেটা হচ্ছে বক্সাইট। বক্সাইট ইজ দ্য রাইট আনসার। এই বক্সাইটের মধ্যে কিন্তু থাকে অ্যালুমিনা,
বেশিরভাগটা থাকে অ্যালুমিনা, এটা কিন্তু মনে রাখতে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট, অ্যালুমিনা কিন্তু নয়। নেক্সট 122 নম্বর প্রশ্ন, নানা সাহেব নামে কে পরিচিত ছিল? অবশ্যই প্রশ্নটা একটু ছোটো করে লিখেছি বলে এরকম এসছে, এটা অবশ্যই নানা সাহেব বলতে অনেককে বোঝানো হয়, সেটা আমরা পরে বলছি। অপশন এ প্রথম বাজিরাও, অপশন বি বালাজি বাজিরাও, অপশন সি বালাজি বিশ্বনাথ, অ্যান্ড ডি প্রথম মাধবরাও। অপশনগুলো দেখে আমরা বুঝতে পারছি এটা সেই পেশোয়াদের কথা বলেছে, ফলে আমরা বুঝতে পেরে গেলাম। কিন্তু এই নানা সাহেব বলতে আরেকটা কথা বোঝায়, সেটা হচ্ছে বাংলার নানা সাহেব, এটাও পড়ে থাকবেন। বাংলার নানা সাহেব যখন বলবে তখন কিন্তু হবে রামরতন মল্লিক, এই জায়গাটা মনে রাখবেন। বাংলার নানা সাহেব হলেন রামরতন মল্লিক। আর শুধু নানা সাহেব আমরা জানি অবশ্যই বালাজি বাজিরাও, বালাজি বাজিরাওকে বলা হতো নানা সাহেব। আর এই নানা সাহেবের কথা যেহেতু এলো, আর একটা বিষয় এখান থেকে প্রশ্ন আসে যে আমরা ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের কথা পড়েছি, সেই ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কি, এখান থেকে প্রশ্ন আসে। আমরা তাঁতিয়া টুপির নাম পড়েছি, তাঁতিয়া টুপির আসল নাম কী ছিল, এখান থেকেও প্রশ্ন আসে, এগুলো দেখে রাখবেন। নেক্সট আমরা এলাম 123 নম্বর এবং খুব ইজি প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বহুবার পরীক্ষায় এসছে এবং বিভিন্ন পরীক্ষায় আসে। অপশন এ জোরহাট, অপশন বি দেরাদুন, অপশন সি ব্যাঙ্গালোর, অ্যান্ড ডি এলাহাবাদ। আমরা প্রত্যেকে জানি যে ভারতের যেটা অরণ্য গবেষণা কেন্দ্র সেটা অবশ্যই দেরাদুনে অবস্থিত। যেহেতু অরণ্য গবেষণা কেন্দ্রের কথা বলা হচ্ছে, এর সাথে সাথে আমরা কফি, চা, পাট, এই সমস্ত বিষয়ের যে গবেষণা কেন্দ্রগুলো রয়েছে কোথায় অবস্থিত সেটা দেখে রাখবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 124, সুন্দরবন কবে র্যামসার সাইটের স্বীকৃতি পায়? সুন্দরবন থেকে একটা প্রশ্ন আপনি হয়তো বিভিন্ন পরীক্ষায় পেতেই পারেন। সুন্দরবনকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে, সুন্দরবন কবে ন্যাশনাল পার্ক হয়েছে, সুন্দরবন কবে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ছিল, এছাড়া সুন্দরবনের যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হলো সেটা মূলত কিসের জন্য, বিভিন্নভাবে সুন্দরবন থেকে প্রশ্ন আসে। আজকে যেটা প্রশ্ন পেয়েছি যে সুন্দরবন র্যামসার সাইটের স্বীকৃতি কবে পেল, মনে রাখতে হবে সুন্দরবন র্যামসার সাইটের স্বীকৃতি পেয়েছে 2019 সালে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর বর্তমানে সুন্দরবন হচ্ছে সবথেকে বৃহত্তম, দ্য লার্জেস্ট র্যামসার সাইট অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমরা ভারত এবং ইন্ডিয়ার রেসপেক্ট যদি পড়ি সেক্ষেত্রে দুটোরই লার্জেস্ট র্যামসার সাইট বর্তমানে হচ্ছে সুন্দরবন। নেক্সট আমরা পেলাম একটা পলিটির প্রশ্ন, নীতি আয়োগ যেটা প্ল্যানিং কমিশনের বদলে আনা হয়েছে, সেই নীতি আয়োগ সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে? অপশন এ 280, অপশন বি 72, অপশন সি 324, অ্যান্ড ডি কোনোটিই নয়। আমরা যদি অপশন ধরে পড়ি এবং আর্টিকেলগুলো মুখস্থ করে রাখতে পারি তাহলে দেখব 280 আমরা জানি যে ফাইন্যান্স কমিশন, 72 নম্বর হচ্ছে প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার, 324 হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইলেকশন কমিশন রিলেটেড আছে। ফলে আমরা বুঝতে যে এর মধ্যে কোনোটাই নীতি আয়োগ নয়, রাইট অ্যান্সার অপশন ডি কোনোটিই নয়। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি অপশনগুলো নাও জানেন, মানে আর্টিকেলগুলো নাও জানেন, আপনি এটা হয়তো জানেন যে প্ল্যানিং কমিশন যেটা ছিল সেটা কিন্তু কোনোভাবেই মানে কনস্টিটিউশনাল বডি ছিল না, এবং নীতি আয়োগটা কিন্তু কোনোভাবেই কনস্টিটিউশনাল বডি নয়, নন কনস্টিটিউশনাল বডি। ফলে সংবিধানে কোনোভাবেই কথা উল্লেখ নেই, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা এলাম 126 এবং এই জায়গাটা থেকে বহু প্রশ্ন আসে, আমি বলছি আলোচনা করার সময়। ভারতের উত্তরের সমভূমিতে শীতকালীন যে বৃষ্টিপাতটা হয় তার নাম কি, মানে কেন হয়, কারণটা কি? অপশন এ তুষার ঝড়, অপশন বি পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টার্বনেস, অপশন সি প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, অ্যান্ড ডি কালবৈশাখী। এই জায়গাটা থেকে অনেকগুলো প্রশ্ন আসে, সে যে কালবৈশাখীর ফলে কোথায় বৃষ্টি হয়, আমরা জানি যে ম্যাঙ্গো সাওয়ার, কফি সাওয়ার, এগুলো আমরা বলে থাকি। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে কোথায় বৃষ্টিপাত হয়, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোথায় বৃষ্টিপাত হয়, এখান থেকে প্রশ্ন আসে। এখান থেকে প্রশ্ন আসে এল নিনো, এনসো, এইগুলো একটু দেখে রাখবেন, এই টার্মগুলো থেকেও প্রশ্ন আসে। ফলে আমরা জানি যে উত্তর সমভূমিতে যে বৃষ্টিপাতটা হয় মধ্য পাঞ্জাব, দিল্লি, এই জায়গাটা, সেটা হচ্ছে অবশ্যই পশ্চিমী ঝঞ্ঝা, শীতকালে যে বৃষ্টিপাতটা হয় সেটা পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টার্বনেস। আর প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে অক্টোবর নভেম্বর মাসে যে বৃষ্টিপাত হয় সেটা অবশ্যই তামিলনাড়ুতে করমণ্ডল উপকূলে, সেটা কিন্তু উত্তর ভারতে নয়, সেটা দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়ায়। এটা একটু গুলিয়ে ফেলবেন না, এটা বুঝে নেবেন। আর কালবৈশাখীতে আমরা জানি যে প্রি মনসুন যে বৃষ্টিপাতটা হয় এবং যেটাকে আমরা কফি সাওয়ার, ম্যাঙ্গো সাওয়ার, টি সাওয়ার বলে থাকি বিভিন্ন রাজ্যে, সেটা হচ্ছে কালবৈশাখী। নেক্সট কোশ্চেন নাম্বার 127, সারা ভারত কিষাণ সভা কবে তৈরি হয়? অপশন এ 1919, অপশন বি 1926, অপশন সি 1928, অ্যান্ড ডি 1936। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে যে সারা ভারত কিষাণ সভা কবে তৈরি হয়, প্রথম সভাপতি কে ছিলেন। তাহলে সারা ভারত কিষাণ সভা তৈরি হয়েছিল, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 1936।
এই প্রশ্ন ধরিয়ে একটা হোমওয়ার্ক থাকলো, এই যে সারা ভারত কিষাণ সভা যখন তৈরি হলো তার প্রথম সম্পাদক বা প্রেসিডেন্ট কে ছিলেন। নেক্সট আমরা এলাম 128 নম্বর প্রশ্ন এবং একটা হিস্ট্রির প্রশ্ন এবং মূলত বিভিন্ন ভাইসরয় রিলেটেড যে আমরা ক্লাস করিয়েছিলাম সেখান থেকে। ইয়ং হাজব্যান্ড মিশনকে তিব্বতে বা টিবেটকে পাঠিয়ে, হু সেন্ড দ্য ইয়ং হাজব্যান্ড মিশন টু টিবেট? অপশন এ রিপন, অপশন বি লিটন, অপশন সি ডালহৌসি অ্যান্ড ডি কার্জন। আমরা যদি এই ধরনের মিশনগুলোর টার্মটা মনে রাখতে পারি, টেনিওরটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু অনেক কিছু উত্তর দিতে পারবো। আমরা জানি ইয়ং হাজব্যান্ড মিশন যখন তিবেতে যান সেটা হচ্ছে 1904 সালে। 1904 সাল যখনই জেনে গেলাম আমরা বুঝতেই পারলাম 1904 সালে আমাদের যে ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন অবশ্যই লর্ড কার্জন। কারণ আমরা জানি লর্ড কার্জন এর পরে 1 বছর বাদ 1905 সালে বঙ্গভঙ্গ চালু করবে এবং তারপরে তিনি দেশে ফিরে যাবেন, তার টেনিওর শেষ হয়ে যাবে। অর্থাৎ রাইট আনসার অপশন ডি। নেক্সট আমরা এলাম 129 নম্বর প্রশ্ন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি বল্লভভাই প্যাটেল অ্যান্ড ডি মোহাম্মদ আলী জিন্নাহ। খুব কমন বই এবং বহু পরীক্ষায় আসে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি লিখেছিলেন অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট আমরা এলাম 130 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন। আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় তৈরি হয়? অপশন এ টোকিও, অপশন বি সিঙ্গাপুর, অপশন সি রেঙ্গুন অ্যান্ড ডি ব্যাংকক। যাই হোক, এই 30 নম্বর প্রশ্ন যেটা 130 সেটা আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট করে রাখি, যদি আপনি আমাদের নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন। যাই হোক, আমরা জানি প্রত্যেককেই যে সেই বিখ্যাত আজাদ হিন্দ ফৌজ 1 সেপ্টেম্বর যেটা তৈরি হলো সেটা তৈরি হয়েছিল অবশ্যই সিঙ্গাপুরে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। যাই হোক, আজকে আমাদের 1200 জিকে সেটের 130 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা এলাম। পরবর্তী প্রশ্নগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।